প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ধ্বনি ও বর্ণ চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। স্বরবর্ণ ইতিপূর্বে আমাদের সমাপ্তি হয়েছে। আজকে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। তো ব্যঞ্জন বর্ণগুলো দেখো, সব ব্যঞ্জন বর্ণগুলো সবগুলোই লেখা হলো প্রথমে। এবার দেখো ব্যঞ্জন বর্ণগুলোকে কোনটাকে কি নামে অভিহিত করা হয় এগুলো একটু বলবো। দেখো এই যে বর্ণগুলো, প্রথমে দেখো 5টা করে বর্ণ থাকে। প্রথম এই যে বর্গ, এই ক থেকে ম পর্যন্ত এই টোটাল কটা বর্ণ আছে? তো পাঁচটা। পাঁচটা মানে 25টা। এই 25টা বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বা, মূর্ধা, তালু, কণ্ঠ কোথাও না কোথাও ঠিক স্পর্শ করে। তাই এই বর্ণগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। তাহলে এগুলো আমি নামটা লিখে দিই। এই পর্যন্ত আসছে স্পর্শ বর্ণ, ক থেকে ম পর্যন্ত। তাহলে ক্লিয়ার তো? স্পর্শ বর্ণের সংখ্যা কটা? 25টা। কি কি? ক থেকে ম পর্যন্ত সবগুলো স্পর্শ বর্ণ। এবার দেখো এখানে এই পাঁচটা, এই পাঁচটাকে বলা হয় ক বর্গ। ক, ক বর্গ। এবার এই পাঁচটাকে বলা হয় চ বর্গ। এটাকে বলা হয় ট বর্গ, ত বর্গ, প বর্গ। অর্থাৎ এইগুলো সব বর্গীয় বর্ণ, ক থেকে ম পর্যন্ত। এগুলো একটা একটা বর্গ। এবার আমরা আসি বর্গের। এই বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলি দেখো উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠস্বর গাম্ভীর্যহীন থাকে। গাম্ভীর্যহীন থাকে অর্থাৎ কম গম্ভীরতা প্রকাশ পায়। তাই এটাকে বলা হয় অঘোষ বর্ণ। অঘোষ এবং ঘোষ পার্থক্য কি কথাটা? দেখো ঘোষ অর্থাৎ ইংরেজি করে নাও ভয়েস সাউন্ড। ঘোষ বর্ণ ভয়েস সাউন্ড, অঘোষ আনভয়েস সাউন্ড। অর্থাৎ এগুলো প্রথম এবং প্রথম দুটি বর্ণ অর্থাৎ ক এবং খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। অর্থাৎ এই দুটি লাইন, এই দুটি লাইনকে বলা হয় অঘোষ বর্ণ। এবার এই তিনটিকে বলা হবে ঘোষ বর্ণ। উচ্চারণ করে দেখো। দেখো ক, খ, গ, ঘ, ঙ। অর্থাৎ এইগুলো উচ্চারণ করার সময় একটু গাম্ভীর্য প্রকাশ পাচ্ছে। এই এই তিনটিকে আমরা বলবো ঘোষ বর্ণ। ঠিক আছে? তিনটি মানে এই পর্যন্ত, কিন্তু এই বর্গীয় পর্যন্ত স্পর্শ বর্ণগুলো কথা বললাম। ঠিক আছে? এবার দেখো তাহলে অঘোষ এবং ঘোষ বর্ণ ক্লিয়ার। এবার দেখো আমরা বর্গের প্রথম বর্ণটা উচ্চারণ করার সময় দেখো ক উচ্চারণ করে দেখো। ক উচ্চারণ করার সময় প্রাণ, শ্বাস বায়ু কম লাগে। তাই এটাকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। ক অল্প প্রাণ বর্ণ, খ মহাপ্রাণ বর্ণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। এবার দেখো তোমার মনে হতে পারে অল্প প্রাণ কিভাবে বুঝবো, লাগছে মানে শ্বাস বায়ু কম লাগছে কিভাবে বুঝবো? একটু এই শব্দটাকে ইংরেজি করে নাও। যেমন ধরো ক, তো ক কে যদি ইংরেজিতে আমরা কি লিখি? কে লিখি। খ লেখার সময় কি লিখি? কেস। অনুরূপে গ লেখার সময় কি লিখি? জি। ঘ লেখার সময় জিএইচ। ঠিক তাই চ, সি, ছ, জে, সিএইচ। বর্গীয় জ, জে, জেএইচ। ট, টি, ঠ, টিএইচ। দেখো প্রত্যেকটা দ্বিতীয় বর্ণগুলো সব এইচ যুক্ত বর্ণ। তাই আমরা বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলো উচ্চারণ করার সময় শ্বাস বায়ু অর্থাৎ বায়ু মানে প্রাণ, প্রাণ অর্থাৎ শ্বাস বায়ু কম লাগে বলেই, অল্প পরিমাণে লাগে তাই এটাকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। ঠিক আছে? অনুরূপে খ, ঘ অর্থাৎ এই বর্গগুলো সবগুলোই শ্বাস বায়ু উচ্চারণ করার সময় শ্বাস বায়ু বেশি লাগে, তাই এটাকে আমরা বলবো মহাপ্রাণ বর্ণ। ওকে? এই চরণটা পুরোটা, এই লাইনটা পুরোটাই, এই লাইনটা পুরোটাই। ওকে? এবার দেখো পঞ্চম বর্ণটাকে কি বলবো আমরা? দেখো উচ্চারণ করার সময় ঞ, 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 ঙ সবগুলোই
নাকে টেনে উচ্চারণ করা হচ্ছে, তো এগুলোকে আমরা বলবো নাসিক্য বর্ণ। ক্লিয়ার? নাসিক্য বর্ণ। এবার দেখো ক থেকে ম পর্যন্ত প্রত্যেকটা বর্ণের আমরা বুঝতে পারলাম মোটামুটি। এগুলো হচ্ছে স্পর্শ বর্ণ। এবার বাদ আছে কোনগুলো দেখো, এখান থেকে এগুলো বাদ আছে, তার মানে তালবস্য থেকে হ পর্যন্ত, তালবস্য, মধ্যাংশ, দন্তস্ব, হ, এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় দেখো আহ শ্বাস, বায়ু, শ্বাস অর্থাৎ একটি শীষ দেওয়ার মতো উচ্চারণ হয়। ইস, বিষ, এই একটু বেশি সময় ধরে শ্বাস শ্বাস লাগে বলে এগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। উষ্ম কথার আবিধানিক অর্থ হচ্ছে শ্বাস, অর্থাৎ শ্বাস একটু বেশি সময় ধরে টেনে নিয়ে যেতে হয়, তাই এই চারটি বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ। তাহলে যদি বলে উষ্ম বর্ণ কি কি, তালবস্য, মধ্যাংশ, দন্তস্ব, হ, এই চারটি একসঙ্গে উষ্ম বর্ণ। আবার তালবস্য, দন্তস্ব এবং মধ্যাংশ, এই তিনটি বর্ণকে, এই তিনটি বর্ণ হটা বাদ দিয়ে এই তিনটি বর্ণ উচ্চারণ করে শীষ দেওয়ার মতো বেশি উচ্চারণ হয়, ইস, বিষ ইত্যাদি এই ধরনের উচ্চারণ হয় বলেই এইগুলোকে বলা হয় শীষ ধ্বনি। তাহলে সেই ধ্বনি কি কি, সেই ধ্বনি বেলায় কিন্তু হটা বাদ যাবে, তালবস্য, মধ্যাংশ, দন্তস্ব, এই তিনটি হচ্ছে শেষ ধ্বনি। আর তালবস্য, দন্তস্ব, মধ্যাংশ, হ, এগুলো একসঙ্গে উষ্ম বর্ণ। ঠিক আছে? উষ্ম কথার অর্থ কি বললাম, শ্বাস, অর্থাৎ শ্বাস বায়ু একটু বেশি লাগে বলে এগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। তাহলে দেখো এই পর্যন্ত সব মোটামুটি বলা হয়ে গেল। এবার দেখো মাঝখানে বাদ বাদ যাচ্ছে অন্তর্জ, র, ল, ব, এই চারটি বর্ণ বাদ চলে গেল। এই চারটি বর্ণকে আমরা কি বলবো, তাহলে একদিকে আছে স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত, বলেই দিয়েছি স্পর্শ বর্ণ। আবার তালবস্য, দন্তস্ব, মধ্যাংশ এগুলোকে বলা হচ্ছে উষ্ম বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ ও উষ্ম বর্ণের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, তাই এটাকে আমরা বলবো অন্তস্থ বর্ণ। অন্তস্থ কথার আবিধানিক অর্থ হচ্ছে অন্ত, অর্থাৎ মাঝখানে অবস্থান করে, অন্তে অর্থাৎ মাঝখানে, এই অন্তস্থ মাঝখানে অবস্থান করে বলেই এর নাম হচ্ছে অন্তস্থ বর্ণ। ওকে, অ, তাহলে অন্তস্থ বর্ণ কি কি যদি বলে, তাহলে কি বলবে, অন্তর্জ, র, ল, ব, কোথায় অবস্থান করছে, একদিকে স্পর্শ বর্ণ, একদিকে উষ্ম বর্ণ, এর মধ্যবর্তী পর্যায়ে অবস্থান করছে বলে অন্তস্থ কথার অর্থ কি বললাম, মধ্যবর্তী। তাহলে মধ্যবর্তী অবস্থানে অবস্থান করছে বলেই এর নাম হচ্ছে অন্তস্থ বর্ণ। ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো ডয় শূন্য র, ঢয় শূন্য র, এই দুটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা একটু হালকা তাড়া লাগে, তাড়া, রা, বাড়ি, বাড়ি। ঠিক আছে? ডয় শূন্য র এবং ঢয় শূন্য র দুটোই, ঘুড়ি, ঘড়ি, জিহ্বা একটু তাড়া লাগে বলেই এই দুটি বর্ণকে বলা হয় তাড়নজাত বর্ণ। কি বলা হয়, তাড়নজাত বর্ণ। তাড়নজাত বর্ণ। ঠিক আছে? এবার দেখো আরো কতগুলো বর্ণ বাদ চলে যাচ্ছে। এবার অনেকস্বর এবং বিসর্গ, এই দুটো বর্ণকে দেখো, এই দুটো বর্ণ, এই দুটো বর্ণকে দেখো, অনেকস্বর এবং বিসর্গ, এই দুটো বর্ণকে আমরা স্বরবর্ণের মধ্যেও ফেলতে পারি না, আবার ব্যঞ্জন বর্ণের মধ্যেও ফেলতে পারি না। কারণ দেখো স্বরবর্ণের সঙ্গে বলা হয়েছে, কি কি বলা হয়েছে, যে সমস্ত বর্ণগুলো অন্য বর্ণের সাহায্যে ছাড়াই উচ্চারিত হতে পারে সেগুলো স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো, যেগুলো স্বরবর্ণের সাহায্যে নিয়ে উচ্চারিত হয়, যেমন ক, অ, অর্থাৎ ক সঙ্গে অযুক্ত আছে, খ, গ, প্রায় প্রত্যেকটা বর্ণের সঙ্গে অযুক্ত আছে। আকার, হস্যিকা, দীর্ঘা, দীর্ঘা, কি, সবগুলো বর্ণই স্বরবর্ণের সাহায্য নেয়। কিন্তু এগুলো দেখো, এগুলোকে আমরা স্বরবর্ণের মধ্যে ফেলতে পারি না, কারণ এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, কোনো কোনো বর্ণের সাহায্যে নিয়ে উচ্চারিত হয় সব সময়। এমনি ব্যঞ্জন বর্ণের মধ্যেও ফেলতে পারি না, এরা উচ্চারণ করার সময় স্বরবর্ণের সাহায্যও নেয় না। তাহলে স্বর ও ব্যঞ্জন কারোর সঙ্গে কোনো যোগ নেই, কোনো যোগ না থাকায় এর নাম দেওয়া হয়েছে অযোগ। কিন্তু এরা উচ্চারণকালে, এগুলো প্রয়োজন হয় উচ্চারণকালে, নানারূপ পরিবর্তন ঘটায়। অঙ্ক, অং, দুঃখ, দুঃ, দয়স, হ, এখানে বিসর্গ উচ্চারণ অ্যাকচুয়ালি হ টাইপের উচ্চারণ। ঠিক আছে? কিন্তু উচ্চারণের সময় এদেরকে নানা রকম পরিবর্তন ঘটায় বলেই এদেরকে আমরা বলবো অযোগ বা হবর্ণ। ক্লিয়ার? অযোগ কেন বলছি, ব্যঞ্জন বা স্বরের সঙ্গে কোনো যোগ নেই তাই অযোগ, কিন্তু উচ্চারণকালে নানারূপ পরিবর্তন ঘটায় বলে এদেরকে আবার বাহ, তাই এর দুটিকে বলা হয় অযোগ বা হবর্ণ। এটাকে আবার আশ্রয় স্থানভাগী বর্ণ বলে, আশ্রয় অর্থাৎ এখানে আশ্রয় পেয়েছে,
আশ্রয় স্থানভাগী বর্ণও বলা হয়। তাহলে আশ্রয় স্থানভাগী বর্ণ কি কি? অনিস্বর এবং বিসর্গ। তোমাদের মনে হতে পারে যে খণ্ডত্বও তো আশ্রয় স্থানভাগী হতে পারে, এও তো বর্ণ বানায় সার্বিক এটা। কিন্তু কিন্তু এটা আশ্রয় স্থানভাগী বর্ণ নয় কেন? তার কারণ হলো একটা, এটা খণ্ডত্বের উচ্চারণ আমরা কখন করি? তয়ের মতো উচ্চারণ করি। অ্যাকচুয়ালি তয়ের অর্ধেক উচ্চারণ হচ্ছে খণ্ডত্ব, তয়ের মতো উচ্চারণ করি। তাই এটাকে আমরা তো ব্যঞ্জনবর্ণের মধ্যেই আছে, তাই এটাকে অযোগ্যবাহর মধ্যে ফেলতে পারছি না। আর অনুরূপে চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু দেখো এই নাসিক বর্ণের মতো উচ্চারণ হয়, চাঁদ, চাঁদ, চাপা ইত্যাদি উচ্চারণগুলো চন্দ্রবিন্দু সাধারণত অন্য কোনো বর্ণের মাথায় বসে, সেই জন্য এটাকে বর্ণকে বর্ণ বলতে চায়নি। কিন্তু যেহেতু এটা লেখা যায়, দর্শনযোগ্য রূপ আছে, সুতরাং এটাকে আবার বর্ণ বলা যাবে। সেই জন্য এটাকে আমরা অযোগ্যবাহ বর্ণ বলতে পারছি না, কারণ এদের উচ্চারণ অ্যাকচুয়ালি নাসিক্য বর্ণের মতোই অনেকটা। ঠিক আছে, তাহলে অযোগ্যবাহ বর্ণ কোন দুটো? অনিস্বর এবং বিসর্গ। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? এবার দেখো ডয়শূন্য আর ঢয়শূন্য রা দুটোকে বলা হয়েছে তাড়নজাত বর্ণ। এবার এর মধ্যে আবার দুটো ভাগ আছে, এটাকে বলা হচ্ছে তাড়নজাত অল্প প্রাণ, আর এটাকে বলা হচ্ছে তাড়নজাত মহাপ্রাণ। ডয়শূন্যরাকে বলা হয় তাড়নজাত অল্প প্রাণ, এটাকে বলা হচ্ছে তাড়নজাত মহাপ্রাণ। ওকে, তাড়নজাত মহাপ্রাণ। এবার দেখো এর মধ্যে আরো কতগুলো আছে যেটা পরীক্ষা অত্যাধিক ইম্পর্টেন্ট, র এবং ল। এই র কে আমরা কি বলবো? র কে আমরা বলবো, র উচ্চারণ করার সময় জিহ্বা কম্পিত হয়, তাই র কে বলা হয় কম্পিত ব্যঞ্জন। র কে আমরা কি বলবো? জিহ্বা কেঁপে যায়, তাই এটাকে বলা হয় কম্পিত ব্যঞ্জন। র কে আমরা বলবো কম্পিত ব্যঞ্জন। তাহলে ল কে আমরা কি বলবো? ল কে আমরা বলবো পার্শ্বিক ধ্বনি। এটা বলো পরীক্ষায় প্রায় আসে। পার্শ্বিক ধ্বনি কাকে বলবো? ল। কেন পার্শ্বিক ধ্বনি বলে? ল উচ্চারণ করে দেখো, ল, জিহ্বার দুপাশ দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে, জিহ্বার দুপাশ দিয়ে বায়ু বেরিয়ে যায় বলে লকে আমরা বলবো পার্শ্বিক ধ্বনি। ওকে, এই লকে আমরা বলবো পার্শ্বিক ধ্বনি। এবার দেখো এই বর্ণগুলো উচ্চারণ করার সময় ট, ঠ, ড, ঢ, জিহ্বা একটু প্রতিবেষ্টিত হয়, অর্থাৎ গোল মতো হয়ে যায় উচ্চারণ করে। ট উচ্চারণ করে দেখো মুখে, নাহলে বুঝতে পারবে না। ট, ঠ, ড, ঢ, দেখো প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করার সময় জিহ্বা গোল হয়ে মূর্ধন্যকে স্পর্শ করছে। তাই দেখো এটাকে বলা হয় কি বলা হয়? এগুলোকে বলা হয় প্রতিবেষ্টিত বর্ণ। অনেকেই বলতে পারে না প্রতিবেষ্টিত বর্ণ কি কি? ট, ঠ, ড, ঢ, এগুলোকে আমরা বলবো প্রতিবেষ্টিত বর্ণ। ঠিক আছে, এবার এবার দেখো, এবার তোমাদের একটা প্রশ্ন সবার মনে উকি দিচ্ছে নিশ্চয়ই, যে ব ব্যঞ্জন বর্ণের তালিকায় ব দুটো কেন? এখানে একটা ব, প ফ ব ভ ও অন্তর্জ্বর অলা ব, এখানেও একটা ব। দুটো ব একই রকম দেখতে, অথচ দুটো বর্ণ, দুটো ব কেন? এই বিষয়ে দেখো, দুটো ব, প্রথম বটাকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ, অর্থাৎ বর্গীয় বর্ণের মধ্যে আছে। আর দ্বিতীয় বকে বলা হচ্ছে অন্তস্থ বর্ণ, অর্থাৎ এই অন্তস্থ বর্ণের মধ্যেই আছে, উষ্ণ বর্ণের পূর্ববর্তী অবস্থান করছে। তাহলে দুটো বয়ের উচ্চারণ আলাদা। যেমন হিন্দিতে আমরা বলি কি, একটা ব কিন্তু পেট কাটা থাকে, পেট কাটা ব। আমরা অনেকে পেট কাটা মধ্যাহ্ন উচ্চারণ করি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মধ্যাহ্ন কি দুটো নাকি? ছ তো তিনটে, তিনটে আলাদা আলাদা ছ। সেটাকে আমরা পেট কাটা কেন বলতে যাবো? পেট যদি না কাটা হয় সেটা তো অন্তর্জাল হয়ে যাবে, সেটা তো পেট কাটা মধ্যাহ্ন হতে পারে না। অনেকে আমরা ছোটবেলা থেকে ভুল উচ্চারণ করি যে পেট কাটা মধ্যাহ্ন। এটা কেন বলবো আমরা? কখনো পেট কাটা হতে পারে না। বয়ের পেট কাটার কিছু যুক্তি থাকে, কিন্তু হিন্দিতে আছে, বাংলা এটা নেই। উচ্চারণটা কি যেটা বলতে যাচ্ছিলাম, দেখো এই বটাকে উচ্চারণ করার জন্য বনে বাক থাকে, ব দিয়ে কোনো কিছু একটা উচ্চারণ করছি, বয়ের পূর্ণাঙ্গ উচ্চারণ হয়। কিন্তু অন্তস্থ ব, এই বয়ের উচ্চারণ অর্ধেক। অর্ধেক কেমন? এই বয়ের উচ্চারণ হচ্ছে উয়া, উয়া। যেমন ধরো ত্বক, ত্বক উচ্চারণের মধ্যে বয়ের উচ্চারণ কোথায়? দেখো তো, পাচ্ছ না খুঁজে। ত্বক, দ্বন্দ্ব, দয় বয় দন্তার নয় দয় বয়, এর মধ্যে বয়ের উচ্চারণ কোথায়? আসলে খুঁজে পাচ্ছ না। ওয়া উচ্চারণ হচ্ছে, আংশিক উচ্চারণ হচ্ছে, তা নইলে বানানটা ঠিক হবে না।
অর্থাৎ এই বয়ের উচ্চারণ ওয়া আংশিক উচ্চারণ হয়, আর এই বয়ের উচ্চারণ এটাকে স্পর্শ বর্ণ ওষ্ঠের সাহায্যে উচ্চারণ করতে হয় ব। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা বলবো। দুটো বয়ের বর্ণ উচ্চারণ পার্থক্য বোঝা গেল, এটা ছিল পার্থক্য। আর একটা জিনিস দেখো, আর একটা জিনিস বলবো, এইগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। এখানে এখানে লিখে দেই ক খ গ ঘ ঙ, এগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা অর্থাৎ কণ্ঠ স্পর্শ করে বলেই, জিহ্বা কণ্ঠ স্পর্শ করে বলেই কণ্ঠের থেকে উচ্চারণ করা হয় বলে এটাকে বলা হয় কণ্ঠবর্ণ। চ ছ বর্গীয় জ ঝ ঞ, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় তালু স্পর্শ করে বলে, জিহ্বা তালু স্পর্শ করে বলে এটাকে বলা হয় তালব্য বর্ণ। ট ঠ ড ঢ মূর্ধন্য, এই পাঁচটা বর্ণ উচ্চারণ করার সময় মূর্ধা স্পর্শ করে বলেই তাই এটাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। ত থ দ ধ দন্তান্ন, দেখো এই বর্ণগুলো উচ্চারণ করার সময় দাঁতে লাগছে ত থ দ ধ দন্তান্ন, তাহলে এগুলো উচ্চারণ করার সময় দাঁতে লাগছে, তাই এটাকে বলা হয় দন্ত বর্ণ। প ফ ব ভ ম, বুঝতে পারছো? প অর্থাৎ ওষ্ঠে লাগছে, তাই এগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। ওকে, ব্যঞ্জন বর্ণ সংক্রান্ত এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, যাই আসুন না এখন এর মধ্যে থেকে পাবে, আশা করি আর ভুল যাবে না। এভাবে ছক এঁকে নিয়ে এইভাবে খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো, আশা করি সবাই বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সেই কামনা, সবাই সুস্থ থেকো সেই কামনা করি। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত।